Redmi Note 11 সো এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়ে গেল বাংলাদেশের বাজারে। সো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে বাংলাদেশের বাজারে 464GB যে ভেরিয়েন্টটি, সেই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 16,500 টাকা। মানে 16,500 টাকায় আপনারা Redmi Note 11 ফোন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাচ্ছেন। এই ফোনটি আপনাদেরকে অফার করছে 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, সাথে আছে 90 Hz রিফ্রেশ রেট, Qualcomm Snapdragon 680 4G প্রসেসর, সাথে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 mAh এর বিগ ব্যাটারি, সুন্দর একটা ডিজাইন সহ আরো অনেক কিছু। সো আজকে আমরা আমাদের ভিডিওতে এই সবগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে Redmi Note 11 কে নিয়ে। সো এই ফোনটার কিছু কিছু ভালো দিক আছে, আবার খারাপ দিকও কিন্তু অনেকগুলাই আছে। সো সবগুলো বিষয়ে আজকে কিন্তু আমরা আমাদের ভিডিওতে কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। সো প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে আপনারা আরও একটি বক্স পাচ্ছেন। বক্সের ভেতরে থাকছে সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি ট্রান্সপারেন্ট প্রোটেক্টিভ কেস। সো প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি অ্যাকচুয়ালি ততটা ভালো না, অ্যাভারেজ টাইপের বলা যায়। এরপরে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি কেবল। সো এগুলোই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। আজকে প্রথমেই কথা বলবো আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6.43 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে আপনারা পাচ্ছেন 90 Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটিতে টাচ স্যাম্পলিং রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 180 Hz টাচ স্যাম্পলিং রেট। আর এই ডিসপ্লেটিতে যে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে সেটাতে আপনারা নর্মাল ব্রাইটনেস পাবেন 700 নিটসের, এবং সর্বোচ্চ পিক ব্রাইটনেস পাবেন আপনারা হচ্ছে 1000 নিটসের। আর এই ডিসপ্লেটি যেহেতু একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সো এটার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। সো ডিসপ্লেটি কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লেটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল। এক কথায় বলতে গেলে এই প্রাইজে এত ভালো ডিসপ্লে আর কোনো ফোনই আপনাদেরকে দিবে না। আর এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 3। সো প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা প্রোটেকশনে পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেটির উপরে সেন্টারে একটি 5 হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজও মোটামুটি খুবই কমই ছিল। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের কথা বলতে গেলে সাইডের ব্যাজেলটা হালকা ছিল, নিচের চিনটাও হালকা ছিল, তবে অ্যাভারেজ প্রাইস অনুযায়ী অ্যাভারেজ বলা যায়। সো ডিসপ্লেটির কোয়ালিটিও ভালো ছিল এবং ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু খুবই ভালো ছিল। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু ভালো লেভেলের শার্পনেস পাওয়া গিয়েছে। সো এক কথায় বলতে গেলে এই ফোনটার মধ্যে সবথেকে সুন্দর একটা জিনিস হলো সেটা হচ্ছে ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো ছিল এক কথায় বলতে গেলে। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো এখানে আপনারা ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু API সাপোর্টও পাচ্ছেন। সো এটা দিয়ে আপনারা নেটফ্লিক্স এবং অ্যামাজনে এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরার পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। একটা দেওয়া হয়েছে নিচে এবং অন্যটি দেওয়া হয়েছে ওপরে, এয়ারপিসে কিন্তু দেওয়া হয় নাই। সো এই কারণে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, সুন্দর লাউড ছিল এবং সুন্দর বিট প্রডিউস করছিল। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। আর এই ফোনটিতে 5000 mAh এর বিগ ব্যাটারি ব্যবহার করার পরেও কিন্তু এই ফোনটার ওজনটা অতটা বেশি না এবং অতটা মোটাও না। সো এটা কিন্তু খুবই একটা ভালো দিক। আর এই 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো এই চার্জারটা দিয়ে আপনারা এই ফোনটিকে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিটের ভেতরে ফুল চার্জ করতে পারবেন, মানে 0 থেকে 100% করতে পারবেন মাত্র 1 ঘন্টার ভেতরে। আর এই ফোনটির এই 5000 mAh এর ব্যাটারি থেকে আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর। এটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো ব্যাটারির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপই আপনারা পেয়ে যাবেন। যদি হেভি ইউজও করেন তাহলে কিন্তু আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এবার কথা বলবো ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন Qualcomm Snapdragon 680 একটি 4G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের এবং 2.4 GHz এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 610। এই ফোনটার সাথে যদি আমরা Redmi Note 10 এর কম্পারিজন করি সেই ক্ষেত্রে দেখতে পাবো যে ওই ফোনটিতে কিন্তু প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছিল Snapdragon 678, যেটা ছিল 11 ন্যানোমিটারের প্রসেসর এবং 2.2 GHz এর। এটাতে কিন্তু 6 ন্যানোমিটারের প্রসেসর পাচ্ছেন এবং 2.4 GHz এর। ওটাতে কিন্তু জিপিইউর ক্ষেত্রে আপনারা ভালো পাবেন, কারণ এখানে Adreno 612 ব্যবহার করা হয়েছিল আর এখানে ব্যবহার করা হয়েছে 610। সো Note 10 এ কিন্তু জিপিইউটা আপনারা ভালো পাচ্ছেন। আর প্রসেসর পারফরমেন্সের কথা বলতে গেলে অ্যাভারেজ টাইপের পারফরমেন্স ছিল, অতটা ভালো পারফরমেন্স কিন্তু ছিল না। এই প্রসেসরটি দিয়ে আপনারা ডে টু ডে নর্মাল ইউজে তেমন একটা প্রবলেম ফেস করবেন না, তবে কিছুটা ডিলে ফেস করবেন অ্যাপ ওপেনিং ক্লোজিং এর ক্ষেত্রে।
এখানে প্রসেসর নতুন একটা প্রসেসর হিসেবে অতটা ভালো পারফরমেন্স কিন্তু করে নাই। আর এই ফোনটা দিয়ে আপনারা যতগুলো গেম আছে প্রায় সবগুলাই খেলতে পারবেন, কিন্তু এখানে মিডিয়াম গ্রাফিক্সে খেলতে হবে। আপনারা যদি হাই গ্রাফিক্সে খেলতে যান তাহলে কিন্তু প্রচুর ল্যাগিংয়ের দেখা দেখতে পাবেন। সো মিডিয়াম এবং ব্যালেন্সে খেললে কোনো রকম সমস্যা হবে না। সো এটাই ছিল হচ্ছে প্রসেসরের সমস্যা। আর এই প্রসেসরটা থেকে আমরা অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছিলাম প্রায় 2,62,000-এর মতো, যে নোট 10-এ কিন্তু আমরা এর থেকে বেশি পেয়েছিলাম। সো সেই তুলনায় বলতে গেলে যে প্রসেসর পারফরমেন্সটা অতটা ভালো কিন্তু এখানে পাচ্ছেন না আপনারা। আর এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11-এর সাথে, অ্যান্ড্রয়েড 12 কিন্তু পাচ্ছে না, এবং সাথে আছে MIUI 13। সো অফিসিয়ালি এখানে MIUI 13টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, তবে অ্যান্ড্রয়েড 11-এর সাথে। অ্যান্ড্রয়েড 12টা পাইলে মনে হয় খুবই ভালো হতো। অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কিছুটা ডিলে চোখে পড়েছে আমাদের, তবে এটা মানিয়ে নেওয়ার মতো। আর ডে টু ডে নর্মাল ইউজে কোনো রকম সমস্যা নেই, হেভি ইউজে হালকা ল্যাগিংয়ের দেখা আপনারা দেখতে পাবেন। আর অন্যান্য দিকে প্রায় সবগুলাই ঠিকই ছিল। এই ফোনটা মোট আপনারা 3টা ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। 464GB, যেটার প্রাইস রাখা হয়েছে 16,499 টাকা। আর 4128GB যে ভেরিয়েন্টটি আছে সেটির প্রাইস রাখা হয়েছে 17,499 টাকা, এবং 6128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা। সো প্রাইস অনুযায়ী ফোনটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ টাইপেরই মনে হয়েছে। আর এই ফোনটিতে যে র্যাম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে LPDDR4X র্যাম, এবং এই ফোনটির স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 2.2। কানেক্টিভিটি সেকশনে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.0। আর এই ফোনটিতে FM রেডিও পাচ্ছেন। কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন না। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটাতে কিন্তু AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো আনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দেয় নাই, প্রাইস অনুযায়ী এখানে প্রাইস কাটিং করা হয়েছে। সো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা অতটাও ফাস্ট ছিল না, মোটামুটি অ্যাভারেজ টাইপের বলা যায়, হালকা ডিলেই চোখে পড়েছে। আর ফেস আনলকস পাচ্ছেন, ফেস আনলকের স্পিডটা কিন্তু খুবই ফাস্ট ছিল। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাক পার্টে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং ইউনিক টাইপের লেগেছে আমার কাছে মনে হয়েছে। আর এই ফোনটা মোট আপনারা 3টা কালারের মার্কেটে, বাংলাদেশের মার্কেটে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল পাবেন। সেটা হচ্ছে স্টার ব্লু, টুইন লাইট ব্লু এবং গ্রে কালার। সো এই 3টা কালারে কিন্তু আপনারা বাংলাদেশের মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই ফোনটির ব্যাক পার্টে কিন্তু আপনারা কোনো রকম গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন না। এই ফোনটির ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, আর ফোনটির বডিটিও কিন্তু দেওয়া হয়েছে প্লাস্টিকের। বডিটা অ্যাকচুয়ালি বক্স টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর পেছনে ব্যাক পার্টটায় অ্যাকচুয়ালি ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু ব্যাক পার্টে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ক্র্যাচ পড়বে, সো এটা একটু মাথায় রাখবেন। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 189 গ্রাম। এখানে কিন্তু আপনার 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, সেই তুলনায় কিন্তু এটা অনেকটাই চিকন এবং অনেকটাই হালকা। সো 180 গ্রামের নিচে কিন্তু এই ফোনটা। সো এক কথায় বলতে গেলে ডিজাইনের ক্ষেত্রে খুবই ভালো লাগছে আমার কাছে ফোনটা। আর এই ফোনটার গ্লোবাল ভ্যারিয়েন্টে কিন্তু আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন পাচ্ছিলেন, তবে এই বাংলাদেশি ভ্যারিয়েন্টে আছে কিনা এটা কিন্তু শিওর আমরা জানতে পারি নাই, তবে যদি থাকে তাহলে তো ভালো। আর এই ফোনটার ইনহ্যান্ড ফিলটাও কিন্তু খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি পেছনে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা সচরাচর বোঝা যায় না, মনে হয় যে এজি গ্লাসই ব্যবহার করা হয়েছে। সো ইনহ্যান্ড ফিলটাও কিন্তু এই ফোনটার খুবই ভালো ছিল, হাতে নিয়ে সুন্দর একটা ফিল হয়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনার একটি পাওয়ার বাটন, পাওয়ার বাটনের উপরে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির নিচে পাচ্ছেন আপনার একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে থাকছে একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির ওপরে পাচ্ছেন আপনার একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, একটি এয়ার ব্লাস্টার, একটি সেকেন্ড স্পিকার এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ক্যামেরা সেকশনে আপনারা রিয়ার সাইডে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যার অ্যাপারচার f2.2 এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর পাচ্ছেন, যার অ্যাপারচার f2.4। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.4। সো ফোনটির যে ক্যামেরা কোয়ালিটি এক কথায় বলতে গেলে অতটা ভালো ছিল না, একদম ক্লিয়ার কাট কথা, এতটা ভালো ছিল না। মেইন যে ক্যামেরাটা এটার কোয়ালিটি, যে যা 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা, এটার কোয়ালিটি সব থেকে ভালো। তাছাড়া বাকি যেগুলো ক্যামেরা, এগুলার ক্যামেরার কোয়ালিটি একটাও ভালো ছিল না এক কথায় বলতে গেলে। আপনারা যতগুলো ছবি তোলেন না কেন অতটা ডিটেলস পাবেন না, ডাইনামিক রেঞ্জ অতটা ভালো ছিল না। মেইন ক্যামেরার ছবিটা খুবই ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল। আর এই ফোনটি দিয়ে শুধুমাত্র আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে এবং সেলফি ক্যামেরা দিয়ে। কোনো রকম 4K রেকর্ডিং এর সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন না। ওই দিকে যদি আমরা কম্পেয়ার করি Redmi 10 এর সাথে, তাহলে কিন্তু এখানে আপনারা রিয়ার ক্যামেরাতে 4K 30 fps এর সুবিধাটা পাচ্ছিলেন, কিন্তু এই ফোনটিতে কিন্তু কোনো রকম 4K রেকর্ডিং এর সুবিধাই নাই। সো ক্যামেরার ক্ষেত্রে আমার মনে হয় যে ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো ছিল না।
সো আমার মনে হয় যে ক্যামেরার ক্ষেত্রে আরেকটু ইমপ্রুভ করার দরকার ছিল। এখানে 8 মেগাপিক্সেলের যে আলট্রাওয়াইড ক্যামেরা, এটার কোয়ালিটি অতটা ভালো ছিল না, ডাইনামিক রেঞ্জ পুরোটাই মানে অন্যরকম হয়ে যায়, প্লাস এখানে ডিটেলসও তো ভালো পাবেন না আপনারা। আর ম্যাক্রো ডেপথের কথা তো নাই বলে এটা ইউজলেস ক্যামেরা ছাড়া আর কিছুই না। সেলফি ক্যামেরা যেটা, এটার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, একদম ভালো বলবো না, খুবই অ্যাভারেজ টাইপেরই ছিল। সো কিছু স্যাম্পল দিচ্ছি এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন। সো এখন আসি ফোনটির সমস্যাগুলো নিয়ে। এই ফোনটিতে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে ওয়াইফাইয়ের সমস্যা। এখানে আপনারা ওয়াইফাই ইউজ করতেছেন, কানেক্ট করার পরে দেখবেন কিছুক্ষণ পর অটোমেটিক ওয়াইফাইটা ছেড়ে দিছে, তারপরে আপনাদেরকে মানে কানেক্টই হবে না, ওইখানে ভেতরে যায় সেটিংয়ে যায় আপনাদের ওয়াইফাই বন্ধ করে আবার চালু করার পরে দেন আপনাদেরকে কানেক্ট করতে হবে। মাঝে মাঝে দেখাবে যে ওয়াইফাই কানেকশানই নাই। শুধু এই ভেরিয়েন্টে না, যতগুলো অনেকেই এইরকম কমপ্লেন করছে। সো এদিকে আপনাদের খেয়াল করে ফোনটা কেনা উচিত। আর যেগুলো সমস্যা আছে এই ফোনটিতে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা ফাস্ট না, ফিঙ্গারপ্রিন্ট অনেকটাই ডিলে। প্রসেসরের ক্ষেত্রে কিন্তু অতটা ভালো প্রসেসর পাচ্ছেন না। অ্যাকচুয়ালি নর্মাল ইউজ করার জন্য প্রসেসর যদি চান, নর্মাল ইউজ করার জন্য যদি কোনো ফোন চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারেন। যদি গেমিংয়ের চিন্তাভাবনা থাকে তাহলে এই ফোনটা স্কিপ করাই ভালো। ক্যামেরার ক্ষেত্রে অতটা ভালো একটা ক্যামেরা পাচ্ছেন না। ডিজাইনটা মোটামুটি ভালো ছিল, ডিসপ্লেটা এই ফোনটার খুবই ভালো, স্পিকার কোয়ালিটি ভালো এবং ডিজাইনটাও খুবই সুন্দর। সো এক কথায় বলতে গেলে এগুলাই ছিল ভালো দিক এবং এগুলাই ছিল খারাপ দিক। আমার কাছে ভালো দিকের তুলনায় কিন্তু খারাপ দিকে বেশি মনে হয়েছে। প্লাস এখানে LPDDR4X র্যাম পাচ্ছেন, যেটা খুবই ভালো। সো খারাপ দিকটাই কিন্তু এই ফোনটার বেশি, প্রসেসরটা ভালো না, ক্যামেরাটা ভালো না, ব্যাটারিটা কিন্তু খুবই ভালো। সো এইগুলাই ছিল ভালো এবং খারাপ দিক। তো দেখেন রিভিউটা দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটা আপনাদের জন্য কেনা বেটার হবে কিনা। সো রিভিউটা কেমন লাগলো জানাবেন আমাদেরকে, যতটা পারি সত্য বলার চেষ্টা করেছি। যদিও ভিডিওটা কেমন হয়েছে জানি না, কমেন্টে জানাবেন আমাদেরকে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।